কারফিউ পাস ছাড়া বাইরে বের হলে ব্যবস্থা জানালেন ডিএমপি কমিশনার। আলোচনার পথ খোলা বলছে সরকার, হামলা মোকাবেলায় হুঁশিয়ারি। নাশকতায় ছাত্র নেই, সন্ত্রাসীদের মোকাবিলায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর আহ্বান। গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক। ঢাকায় হাসপাতাল আদালত চত্বরে হামলা, অসহযোগের প্রথম দিনেই রণক্ষেত্র সারা দেশ। 14 পুলিশ সহ 76 জনের প্রাণহানি। আন্দোলনকে বিএনপি জামায়াতের কর্মসূচি বলছে আওয়ামী লীগ। সারা দেশে সতর্ক অবস্থান, নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ ফখরুলের। মানুষের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার আছে মন্তব্য হাইকোর্টের। আন্দোলনকারীদের গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ। অসহযোগ আন্দোলনের কারণে বাজারে ক্রেতা খরা, উদ্ভূত পরিস্থিতিতে সবজি ও মাছের দাম চড়া, কাঁচা মরিচের কেজি 260 টাকা। এবং হামাস নেতা হত্যায় ব্যবহার হয় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, দাবি ইরানের। তেহরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করে মোসাদ বলছে টেলিগ্রাফ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাতের সংবাদে। সঙ্গে আছি আমি কাজী আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। অসহযোগ আন্দোলনে সারা দেশে সংঘর্ষ সংঘাতে রবিবার সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর যে কোনো ধরনের বিশৃঙ্খলা শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এদিকে আগামী 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অসহযোগ আন্দোলনের নামে যখন সারা দেশে তাণ্ডব চলছে, তখন রবিবার সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কারফিউ চলবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়। নিয়মিত ঘোষণায় রাত 8টা থেকে কারফিউ শুরুর কথা ছিল। কারফিউ জারির পর আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, জনসাধারণের সহযোগিতা চেয়েছে সেনাবাহিনী। আর জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন, 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোম মঙ্গল বুধে সাধারণ ছুটি থাকছে। এর মধ্যে সাধারণ ছুটির যেরকম নেচার আমরা আগে যেরকম দিয়েছি ঠিক সেরকম জরুরি সেবাগুলো চালু থাকবে, আর বাকিগুলো আমরা যেভাবে বলেছি ওইভাবে। রোববার গণভবনে নিরাপত্তা বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানান, পরিস্থিতিকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ। জাতীয় সংসদ ভবনের টানেলে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। কাজে এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না, সেই অধিকার পূর্ণ হয়েছে। সেই অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে, সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবেই আমরা মোকাবেলা করব। অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে মুঠোফোন ইন্টারনেট বন্ধ করেছে বিটিআরসি, তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কারফিউ চলাকালে বাইরে বের হলেই আইনি ব্যবস্থা নেবে পুলিশ। রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমিশনার হাবিবুর রহমান। বলেন, জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হবে তাদের অবশ্যই কারফিউ পাস থাকতে হবে। যারা বিদেশে যেতে চায় তাদের টিকিট কারফিউ পাস হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। বলেন, চলমান সহিংসতায় ডিএমপির 350 সদস্য আহত হয়েছে। শিক্ষার্থীদের আড়ালে বিএনপি, জামায়াত, শিবির আজকেও ব্যাপক নাশকতা করেছে বলে জানান তিনি। পুলিশ কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর হবে না উল্লেখ করেন ডিএমপি কমিশনার।
আমাদের স্পষ্ট ঘোষণা, কারফিউ চলছে। দেশের প্রচলিত আইনে কারফিউর ভিতরে কোনো লোক কোনো অবস্থাতেই ঘরের বাইরে হতে পারে না। সুতরাং যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স এবং 100% আইন অনুযায়ী পরিচালিত হবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রোববার সকালে গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও 3 বাহিনীর সদস্য সহ 27 সদস্য উপস্থিত ছিলেন। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। অসহযোগ আন্দোলনের প্রথম দিন রাজধানীতে আন্দোলনকারী আওয়ামী লীগ নেতাসহ প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন, আহত শতাধিক মানুষ। এদিন হামলা চালানো হয় হাসপাতালে, পোড়ানো হয় গাড়ি, বাদ যায়নি আদালতও। দিনভর সরকার দলীয় নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। সকাল থেকেই রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, শাহবাগ, মোহাম্মদপুর, রামপুরা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান উত্তর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন। গুলিবিদ্ধ হয়ে মিটফোর্ড হাসপাতালে মারা যাওয়া আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলা চালানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, পুড়িয়ে দেওয়া হয় 52টি গাড়ি। হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি চিকিৎসকরাও। এই ঘটনায় আহত হন অন্তত 8 জন, যার মধ্যে একজন আশঙ্কাজনক হয় ভর্তি আছেন আইসিইউতে। এরা জামাত শিবির সন্ত্রাসী বহিরাগত আমাদের হাসপাতাল আক্রমণ করছে, হাসপাতাল পুড়াই দিয়েছে, গাড়ি ঘোড়া সবকিছু পুড়াই দিয়েছে। এরা কোনো সাধারণ শিক্ষার্থী না। এখানে সবাই চিকিৎসা নিতে আসে, এখানে কেন হামলা হবে? স্বাস্থ্য খাতে কেন হামলা হবে? স্বাস্থ্য উস্কানিতে হচ্ছে। এটা বারবার রিকোয়েস্ট করছি, বাবা তোমরা চলে যাও, এখানে তোমরা কোনো কিছু করো না, চলে যাও বাবা, চলে যাও, এটা তোমাদের সেবার প্রতিষ্ঠান। তাও তারা শুনে না, অ্যাম্বুলেন্স গুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিল। বাংলাদেশে আস্থার ঠিকানা, ঠিক আছে, আস্থার ঠিকানা, সেখানে যদি হামলা করে তার দুনিয়ার কোনো জায়গায় মানুষ কিভাবে নিরাপত্তা পাবে? হামলার ঘটনা ঘটে পুরান ঢাকাতেও। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ভাঙচুর চালানো হয় নিম্ন আদালতেও। জাতীয় প্রেস ক্লাব ও বাংলা মোটরের সামনে পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা চালানো হয় যাত্রাবাড়ী থানাতেও। তবে দিনভর রাজধানী জুড়ে সংঘর্ষ চললেও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী ছিল নীরব ভূমিকায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। নাইন আলজিকো, নিউজ 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। এক দফার কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 66 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অনেকে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় 13 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নৃশংস হামলা চালিয়েছে নাশকতাকারীরা। ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে চালানো হয় ধ্বংসযজ্ঞ। রীতিমতো পিটিয়ে হত্যা করা হয় 13 পুলিশ সদস্যকে। দুপুর 12টার দিকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা দুষ্কৃতকারী এবং নাশকতাকারী আকস্মিকভাবে থানা আক্রমণ করে এবং থানা আক্রমণ করে থানা ভাঙচুর, পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়া, থানা ভবনে আগুন দেয়া এবং সেই সাথে থানায় কর্মরত আমার পুলিশ সদস্যদের উপরে নৃশংসভাবে জঙ্গি হামলা শুরু করে। রোববার সকাল থেকেই উত্তপ্ত মুন্সিগঞ্জের পৌর সুপারমার্কেট। আন্দোলনকারীরা জড়ো হয়, উত্তেজনা তৈরি হলে হয় সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।
রোববার সকালে কিশোরগঞ্জে ডিসি অফিস ও বাজার স্টেশন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাস্তায় টায়ার ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। মাগুরায় পুলিশের ওপর হামলা চালায় বিএনপি ও ছাত্রদল। মাগুরা শহর ও মোহাম্মদপুর উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ সহ আহত হয়েছে 1.5 শতাধিক। জয়পুরহাটে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরের 0 পয়েন্টে আসে আন্দোলনকারীরা। সে সময় তাদের একটি অংশ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। ওই সময় অফিসে থাকা স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন আহত হয়। সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি পয়েন্টে আন্দোলনকারীরা জড়ো হয়। ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঝিনাইদহে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আন্দোলনকারীরা থানায় ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ বক্স ভাঙচুর, পোস্ট অফিসে ইটপাটকেল নিক্ষেপ ও পৌরসভায় হামলা করে। চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ যুবলীগ অবস্থান নিলে তাদেরও ধাওয়া করে আন্দোলনকারীরা। ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। পরে তারা মাধবদী সদরে প্রবেশের চেষ্টা করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌরসভা মোড়ে জড়ো হয়। দুই পক্ষের উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সিরাজগঞ্জ। 2 এমপির বাড়ি সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে। রাজশাহীর মোহনপুর থানা ও আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বরিশালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। দিনভর উত্তপ্ত ছিল উত্তরের নগরী রংপুরও। আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ যুবলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ভোলা জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ কার্যালয় ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়েও। এছাড়া ফেনী, লক্ষ্মীপুর, পিরোজপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, পাবনা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্দোলনকারীদের এক দফার অসহযোগ কর্মসূচি মোকাবেলায় সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্পটে অবস্থান নেয় আওয়ামী লীগ। সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের ঘোষণা আসে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। কোটা সংস্কারের দাবি পূরণের পর রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হয়ে মাঠে নামে শিক্ষার্থীরা। 9 দফা বদলে অরাজনৈতিক আন্দোলনকে রাজনীতিকীকরণ করে এক দফার ঘোষণা দেওয়া হয়। শুরু থেকে অরাজনৈতিক এই আন্দোলনের বিষয়ে সরকার প্রধান ও ক্ষমতাসীন আওয়ামী লীগ ছিল অনেকটাই নমনীয়। আদালতের রায়ে কোটা সংস্কারের পরও নানান দাবিতে মাঠ না ছেড়ে সংঘাত ও সহিংসতায় জড়ায় আন্দোলনকারীরা। 3 দফা ছেড়ে 9 দফা, এরপর 9 দফা ছেড়ে সরকার প্রধানের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগের ডাক দেয় আন্দোলনকারীরা। রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণায় পাল্টা অবস্থান কর্মসূচিতে মাঠে নামে আওয়ামী লীগের কর্মীরা। রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে আন্দোলনকারীরা। ধানমন্ডি আওয়ামী লীগ অফিসে হামলার চেষ্টা প্রতিহত করে দলটির কর্মীরা। এদিকে রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সরকার পতনের এই আন্দোলন ছাত্রদের নয়, ক্ষমতালোভী বিএনপি জামাতের। আন্দোলনকারীদের নামে বিএনপি জামাত শিবির তাদের মুখ সম্মোচন করেছে। তারা গতকাল সরকার পদত্যাগের তথা কথিত এক দফা ঘোষণা করেছে। সরকার পরিবর্তনের দাবি ছাত্রদের নয়। সরকার পদত্যাগের আন্দোলনের নামে দেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। দেশ ছেড়ে পালানোর গুজব সত্য নয়। আমি গতকালকে পর্যন্ত ব্রাউনওয়ে ছিলাম, ব্রাউনওয়ে থেকে গতকালকে আমি ফিরেছি এবং আজকে তো যথারীতি অফিস করছি এবং জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। জায়গায় কাজকর্ম করছি। শিক্ষার্থীদের সব কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সাথে থাকার আহ্বান জানানো হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের। আর হাইকোর্টে মিছিল করেছে বিএনপি পন্থী আইনজীবীরা।
এছাড়া আওয়ামী লীগের ধাওয়ায় প্রেস ক্লাবের সামনে পণ্ড হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল। চলমান আন্দোলনে দলের নেতাকর্মীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সশস্ত্র বাহিনী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও জনগণের সাথে থাকার আহ্বান তার। সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এদিকে হাইকোর্টে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীরা। আন্দোলনকারীদের উপর গুলি বন্ধ করার আহ্বান জানায় ব্যারিস্টারদের একটি সংগঠন। দাবি জানানো হয় সরকারের পদত্যাগের। আওয়ামী পন্থী আইনজীবীদের অভিযোগ, আন্দোলনে সহিংসতা করছে স্বাধীনতা বিরোধীরা। আমরা চাই বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন না হোক, বর্তমান মানবাধিকার কমিশনের পদত্যাগ চাই সবারই। পাশাপাশি কোনো গুলি না যেন চলে এবং আন্তর্জাতিক তদন্ত চাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য। আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করার চেষ্টা করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। বাইতুল মোকাররম থেকে শাহবাগ যাওয়ার পথে প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় পণ্ড হয় তাদের বিক্ষোভ। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। সামরিক বাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা। রাজধানীর রাওয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পক্ষে এসব বক্তব্য তুলে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইকবাল করিম ভূঁইয়া বলেন, নীতি নির্ধারকেরা যদি বিবেক, বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে মর্মান্তিক এসব হত্যাকাণ্ড ঘটত না। সীমান্ত হতে উল্লেখযোগ্য সংখ্যক রেসপন্সিবল ফর পুশিং পিপল অফ দিস কান্ট্রি। বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা জনসাধারণের মুখোমুখি দাঁড়ায়নি, তাদের বুকে বন্দুক তাক করেনি। একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করছি। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার কাল যে বক্তব্য রেখেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। আমি আশা করি উনি সেই সিদ্ধান্ত বলবৎ রাখবেন এবং আর রক্ষপাত হবে আমাদের দেশে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের নিরাপত্তাজনিত কারণে কাল থেকে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। রবিবার বিজিএমইএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাই বোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো। নিউজ 24 রাতের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রতিদিন স্বাগত আরেকবার নিউজ 24 রাতের সংবাদে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর ধানমন্ডির টিআইবি কার্যালয়ের সামনে মানববন্ধনে এ আহ্বান জানান তিনি। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করার জন্য জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়, ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা সহ আইনের শাসনের সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান তথা রাষ্ট্র কাঠামোকে
ঢেলে সাজাবার জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করতে হবে। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ শুনানি করেছেন। বলেন, সংবিধান ও আইন অনুসরণ করে প্রতিরোধ করবে আইন শৃঙ্খলা বাহিনী। আদেশের পর্যবেক্ষণে বলা হয়, শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশ নেয়া নাগরিকদের অধিকার। এর আগে 30 জুলাই রিটটির শুনানি হয়। 31 জুলাই শুনানি হওয়ার কথা থাকলেও একজন বিচারপতি অসুস্থ থাকায় সেদিন শুনানি হয়নি। রিটে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে আবেদন জানান 2 আইনজীবী। আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ 4 জন নিহতের ঘটনার তদন্ত করতে এসে ফিরে গেলেন 3 বিচারপতি। বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি বেলা 12টায় সৈয়দপুরে বিমানবন্দরে পৌঁছান। কিন্তু স্থানীয় প্রশাসনের ক্লিয়ারেন্স না থাকা এবং রংপুরের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তদন্ত ও শুনানি স্থগিত রেখে ফিরে যান তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও তদন্ত কার্যক্রম শুরু করবেন বলে জানানো হয়। কমিটির অন্য 2 সদস্য হলেন বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী। কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ সম্ভব হবে না মর্মে প্রতিমান হয়, কমিশন সৈয়দপুর বিমানবন্দরের কয়েক ঘন্টা অপেক্ষা করে ঢাকা প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC অর্থ বাণিজ্য সংবাদ। উদ্ভূত পরিস্থিতিতে সবজি ও মাছের বাজার ঊর্ধ্বমুখী। 160 টাকার কাঁচা মরিচের দাম উঠেছে 240 থেকে 260 টাকায়। যদিও অপরিবর্তিত আছে চালের দাম, স্বস্তিতে মুরগি, গরু ও খাসির মাংসের বাজার। বিক্রেতারা বলছেন, অসহযোগ আন্দোলনের কারণে বাজারে ক্রেতা উপস্থিতিও কম। রাজধানীর কারওয়ান বাজার চলমান আন্দোলনের প্রভাব এখানেও। সবজি, মাছ, মাংস এবং মুদি সহ সব ধরনের দোকানপাট খোলা, তবে ক্রেতার সংখ্যা কম। ক্রেতা উপস্থিতি কম থাকলেও সবজির বাজার ছিল ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের পটল, বেগুন, শসা, পেঁপে, চিচিঙ্গা সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। মানুষের ভয়ের কারণে, আতঙ্কের কারণে চারদিকের মানুষ আসে না, যেমন যারা আশেপাশে আছে ওনারা আসে, এই কারণে কাস্টমার আমাদের অনেকটাই কম। সব মারাই গতকালের তুলনায় 10 টাকা 20 টাকা বেশি। বিক্রেতারা জানান, বাজারে মাছের সরবরাহ কিছুটা কম। কালকে বাজারে অনেক মাছ বেশি ছিল, মানুষও ছিল। আজকে মানুষও কম, মাছও কম। বাজারে কেউ আসতে পারে নাই মাল নিয়ে, এই জন্য দাম বাড়ছে। কেজিতে আপনার 2-3 দিন আগে থেকে আপনার কেজিতে 40টা 50টা বেশি। গেল 2 সপ্তাহ ধরে চালের বাজার ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি কোনো চালের। চালের দাম যে বাড়ার কোনো প্রশ্ন ওঠে না এখন, কেন এখন দেশে পর্যাপ্ত পরিমাণ চাউল আছে, কেন বাড়বে? ব্যবসা বাণিজ্য একটু ঠান্ডা, সকাল থেকে কাস্টমার একটু বাজারে কম। গেল সপ্তাহের চেয়ে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদার দাম। সয়াবিন তেল, মসুর ডাল, চিনি বিক্রি হচ্ছে আগের দামেই। রসুন কিনছিলাম 185 টাকা কেজি, কালকে কিনছি 190 টাকা কেজি। যেমন আদাটা আমি কালকে কিনে আনছি আমি 240 টাকা কেজি, তো 260 টাকা 280 টাকা করে বিক্রি করতে হয়। মুরগির দাম অপরিবর্তিত। সোনালী কক প্রতি কেজি 260 টাকা, ব্রয়লার 170 টাকায় বিক্রি হচ্ছে। ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 টাকায়। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 রাতের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন।
দোষী সাধারণ ডিটারজেন্ট। স্বাগত আরেকবার নিউজ 24 রাতের সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে ফের ইসরায়েলি বিমান হামলায় 15 জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছে 9 জন। এদিকে ইসরায়েলের আরও গভীরে হিজবুল্লাহ হামলা চালাবে বলে দাবি করেছে ইরান। চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের মাটিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। গাজা জিম্মি মুক্তি চুক্তি বাস্তবায়ন বা সরকারের পদত্যাগ, যে কোনো একটি পথ প্রশাসককে বেছে নেয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস নিধনের নামে শনিবার এক স্কুলে বিমান হামলা চালালো ইসরায়েল। প্রাণহানি হলো বেশ কয়েকজন ফিলিস্তিনির। হামলাটিতে স্থানীয় হামাস কমান্ডারও নিহত হয়েছে বলে দাবি করেছে দখলদার বাহিনী। একই দিনে পশ্চিম তীরেও হামলা চালিয়েছে আইডিএফ, সেখানেও ঘটল প্রাণহানির ঘটনা। এদিকে লেবানন ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরান তথ্য দিল, এতদিন শুধুমাত্র ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করলেও এখন দেশটির গভীরে হামলা চালাবে হিজবুল্লাহ। রোববারও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। চলমান উত্তেজনার মধ্যেই গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য চুক্তি বাস্তবায়নের দাবিতে শনিবারও তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছেন শত শত আন্দোলনকারী। হয় চুক্তি নয়তো পদত্যাগ করতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি চূড়ান্ত আহ্বান জানিয়েছেন তারা। নিবির আমিন, নিউজ 24। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো নির্বাচনী ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভে উত্তাল কারাকাস। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। আটক করা হয়েছে 2000-এর বেশি মানুষ। এদিকে মাদুরোর জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থীকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। সেই সাথে বিরোধী প্রার্থীর সঙ্গে আলোচনায় বসতে কূটনৈতিক চাপে মাদুরো সরকার। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন ফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা। পথে পথে সহিংস বিক্ষোভে অগ্নিসংযোগ আর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের দমাতে টিয়ার শেল, রাবার বুলেট ছুটছে পুলিশ। কয়েকদিন চলমান বিক্ষোভে অন্তত 15 জন নিহত হয়েছেন, আটক করা হয়েছে 2000-এর বেশি। দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেসকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিরোধী দল মাদুরোকে বিজয়ী ঘোষণায় জালিয়াতি বলে আখ্যা দিয়েছে। তবে মাদুরোর দাবি, তিনি তার বিজয়ের সপক্ষে শতভাগ প্রমাণ দিতে প্রস্তুত। ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচন নিয়ে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজের সাথে আলোচনায় বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপ দিচ্ছে ব্রাজিল, কলম্বিয়া এবং মেক্সিকো সরকার। যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ নিকোলাস মাদুরোকে বিজয়ী হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। মাসুদ রানা, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বিধ্বংসী ভূমিধসে বেঁচে যাওয়া ব্যক্তিদের মনে স্থান করে নিয়েছে নতুন দুশ্চিন্তা। সবকিছু হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্কে দিন পার করছেন তারা। কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরবে বা আদৌ ফেরা হবে কিনা, এসব নিয়ে কাটছে না ধোঁয়াশা। 30 জুলাই মধ্যরাতের অপ্রত্যাশিত ভূমিধসে বেঁচে ফেরত আসাদের একজন গীতা। প্রাণঘাতী ওই ঘটনায় বেঁচে গেলেও নতুন দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছে তার মন। কারণ ভয়াবহ ওই দুঃস্বপ্নের দিনে হারিয়ে গেছে তার তিলে তিলে গড়ে তোলা প্রিয় আবাস। কোথায় ঠাঁই হবে তার, কোথায় কাটবে তার ভবিষ্যৎ, সবকিছু নিয়েই অজানা আতঙ্কে পার করছেন কঠিন সময়। বাড়ি হারিয়েছি, সব হারিয়েছি। শুধু 2 ছেলে আছে আমার, যারা শহরের বাইরে পড়াশোনা করে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলাম। জানি না কি করব, কিভাবে সন্তানদের ফি পরিশোধ করব। একই রকম পরিস্থিতি কেরালার আরও বহু মানুষের। ভূমিধসে প্রিয়জন হারিয়ে শোকে পাথর এ জনগণ জানে না কি আছে তাদের ভাগ্যে।
এই দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা এখনো নিখোঁজ তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে করা হচ্ছে প্রার্থনা। বিদেহী আত্মা এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করেছি। আমরা প্রার্থনা করেছি যাতে নিখোঁজদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। খুবই কঠিন সময় পার করছি, সুদিনের আশায় চলছে প্রার্থনা। 2018 সালের বন্যার পর এটাই কেরালা রাজ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ, যেখানে প্রাণ হারিয়েছে 3 শতাধিক। শত শত মানুষ হয়েছে গৃহহীন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে অনিশ্চয়তায় ভরপুর ভবিষ্যতের অপেক্ষায় রয়েছে 8,000-এর বেশি ভুক্তভোগী। নিবিড় আইন, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। দেশের চলমান পরিস্থিতিতে আবারও স্থবির ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্য সব ইভেন্টও আপাতত স্থগিত। এই ধরনের পরিস্থিতি চলতে থাকলে হুমকির মুখে পড়তে পারে অক্টোবরে নারীদের বিশ্বকাপও। পাকিস্তান সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছিল টাইগাররা, কিন্তু চলমান পরিস্থিতির কারণে সেটিও আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় দলের অনুশীলন। আসছে অক্টোবরে নারীদের টি-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। 3 থেকে 20 অক্টোবর পর্যন্ত ঢাকা ও সিলেটে 10 দলের অংশগ্রহণে 23 ম্যাচ মাঠে গড়ানোর কথা, কিন্তু চলমান পরিস্থিতির কারণে আবারও শঙ্কা দেখা দিয়েছে। ক্রিকেট বোর্ড তো এখানে সতর্ক থাকার খুব বেশি সুযোগ আছে কি? এই ধরনের নৈরাজ্য বা সন্ত্রাস সৃষ্টি হয়, সেটা তো দেশ ও জাতির জন্য যেভাবে ক্ষতির কারণ হবে, একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট যদি এই সহিংসতার কারণে বা নতুন কোনো সংকটের কারণে না হয়, এটা কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য খুব মঙ্গলজনক কিছু হবে না। কদিন আগেই শেষ হওয়া আইসিসি মিটিংও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বাইরের কোনো যোগাযোগ বিচ্ছিন্ন বলতে গেলে বাংলাদেশের সাথে ওরা যে সমস্ত নিউজগুলো পাচ্ছিল তাতে ওরা অনেক শঙ্কিত ছিল। এদিকে একই কারণে বসুন্ধরা গ্রুপ সিনিয়র ডিভিশন ফুটবল লিগও সাময়িক বন্ধ। এছাড়া বাফুফের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাক দেয়া অসহযোগ আন্দোলনের কারণে শান্ত তাসকিনদের রোববারের অনুশীলন বাতিল করেছে বিসিবি। আসন্ন পাকিস্তান সফর সামনে রেখে গেল মাসে চট্টগ্রামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে 2টি প্রস্তুতি খেলেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই 2টি ম্যাচ শেষে ক্রিকেটাররা ঢাকার ক্যাম্পে যোগ দেন শনিবার। প্রথম দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমে তাসকিন শান্তরা দিয়েছিলেন স্ট্রেংথ পরীক্ষা। রোববারও হওয়ার কথা ছিল অনুশীলন, তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে রোববার থেকে দেশব্যাপী শুরু হয়েছে অসহযোগ আন্দোলন, যে কারণে দ্বিতীয় দিনে অনুশীলন সেশন বাতিল করেছে বিসিবি। তবে অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধুমাত্র একদিনের জন্যই, এরপর বাকি সিদ্ধান্ত জানিয়ে দিবে বিসিবি। এই ছিল নিউজ 24 রাতের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।